গল্পের শুরুতে আমরা দেখি টিম নামে এক শান্ত স্বভাবের ছেলে তার পরিবারের সঙ্গে সমুদ্রের ধারে একটি নিঃশব্দ সুন্দর বাড়িতে বসবাস করে। বাইরে থেকে সবকিছুই ছিল নিখুঁত, নীল সমুদ্র, বাতাসে লবণের গন্ধ আর ঢেউয়ের একটানা শব্দ। টিমের পরিবারও ছিল ঠিক তেমনই শান্ত ও স্নেহশীল। তার বাবা সবসময় ঠান্ডা মাথার মানুষ, খুব কমই আবেগ প্রকাশ করতেন, যেন তিনি কিছু লুকিয়ে রাখতে অভ্যস্ত। আর তার মা টিমকে অস্বাভাবিক রকম আগলে রাখতেন, এমনভাবে যেন সমুদ্রের এই শান্ত দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে অজানা কোনো ভয়। তবে কেউই খেয়াল করেনি রাত নামলেই সেই বাড়ির চারপাশে সমুদ্রের ঢেউয়ের শব্দ কেমন যেন বদলে যেত। টিমের ছোট বোন কিটক্যাট ছিল পুরো বাড়ির প্রাণ। তার হাসিতে ঘরটা যেন আরও আলোয় ভরে উঠত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাত গভীর হলে সে কখনো কখনো একা একা সমুদ্রের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতো। তাদের কাকা ছিলেন একটু পাগলাটে স্বভাবের মানুষ। এলোমেলো কথা বলতেন, হঠাৎ হেসে উঠতেন, আবার হঠাৎ করেই চুপ করে যেতেন। সবাই ভাবত তিনি একটু অদ্ভুত, কিন্তু টিম লক্ষ্য করেছিল সমুদ্রের কথা উঠলেই কাকার চোখে এক ধরনের ভয়ের ছায়া নেমে আসে। প্রতি বছরই তাদের বাড়িতে বড় করে নববর্ষের পার্টি হতো। হাসি, গান আর আলোয় ভরে যেত পুরো সমুদ্র তীর। সেই বছরও সবকিছু ঠিক আগের মতোই হয়েছিল, কিন্তু কেউ জানত না এই নববর্ষের রাতটাই হতে চলেছে সেই শেষ রাত, যেটার কথা বহু বছর আগে কাকা কাউকে না জানিয়ে লিখে রেখেছিলেন তার পুরনো ডায়েরির শেষ পাতায়। সেই বছরও সবকিছু আগের মতোই মনে হয়েছিল। পার্টির হাসি আনন্দ থেমে গেলে পরের দিন সকালটা ছিল অদ্ভুতভাবে নিঃশব্দ। ঠিক তখনই টিমের ফোন বেজে ওঠে। অপাশে তার বাবার গলা, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গম্ভীর। তিনি ধীরে ধীরে বললেন, আজ তোমার বয়স 21। আজ থেকে ঠিক 21 বছর আগে এই একই দিনে তোমার দাদু আমাকে ঠিক এভাবেই ফোন করেছিলেন। টিম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাবা ফোনটা কেটে দেন। আশ্চর্যের বিষয়, ফোনের স্ক্রিনে তখনও কল টাইমার চলছিল, অথচ ওপাশে আর কোনো শব্দ নেই, শুধু সমুদ্রের ঢেউয়ের মতো একটা ক্ষীণ শোঁ শোঁ আওয়াজ। তিনি আরও বলেন যে আমাদের পরিবারের পুরুষদের একটা গোপন রহস্য আছে, যে আমরা সময় ভ্রমণ করতে পারি। অর্থাৎ আমরা কেবল সময়ের মধ্যেই ফিরে যেতে পারি, সামনে নয়। প্রথমে টিম ভেবেছিল যে তার বাবা মজা করছেন, কিন্তু তার বাবা বলেছিলেন যে আমিও প্রথমে একই কথা ভেবেছিলাম। তোমার মুঠি শক্ত করে ধরো এবং সেই সময়টা নিয়ে ভালো করে ভাবো যেটাতে তুমি ফিরে যেতে চাও। টিম ভাবল, যদি এটা রসিকতা হয়ে ওঠে, বাবা আমি তোমাকে কখনো ক্ষমা করব না। কিন্তু এখন তার আগ্রহ বেড়ে গেছে। সে আলমারির ভেতরে ঢুকে হাতের মুঠি বন্ধ করে গত রাতের নববর্ষের পার্টির কথা ভাবতে লাগল। চোখ খুলতেই সে দেখতে পেল যে সে পার্টিতে যে পোশাক পরেছিল সেই একই পোশাক পরে আছে। বাইরে থেকে একই গান ভেসে আসছিল। সে নিচে গিয়ে গতকালের পার্টিতে যা ঘটেছিল তা দেখতে পেল। এবার সে আগের দিনের ভুলগুলো পুনরাবৃত্তি করল না। তারপর সে তার বর্তমান সময় ফিরে গেল। সে এসে তার বাবার সাথে দেখা করার পর বলল যে এটা সত্যিই কাজ করে। তার বাবা হেসে তাকে জিজ্ঞাসা করলেন যে এখন বলো, তুমি এই শক্তি দিয়ে কি করবে? টিম বলল যে সবার আগে আমি টাকা আর খ্যাতি চাই। এই কথা শুনে তার বাবা তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিলেন। কখনো এমন করো না, তোমার দাদুও একই কথা ভেবেছিলেন। শেষ পর্যন্ত তার কিছুই বাকি রইল না। আমি কখনো খুব ধনী ব্যক্তিকে খুশি দেখিনি, কিন্তু টিম বলতেন টাকা পেলে তুমি সারা জীবন কাজ করবে না, এটা তো করতেই হবে। তার বাবা খুব সহজভাবে উত্তর দিলেন যে কখনো কাজ থেকে পালাবেন না। তোমার কাকাকে দেখুন, তিনিও ভেবেছিলেন যে সময় ভ্রমণ সবকিছুর সমাধান করবে, কিন্তু তিনি কি তা করতে পারবেন? সবাই জানেন আজ তার অবস্থা কতটা খারাপ। টিমের উচিত তার কথার প্রতি মনোযোগ দেওয়া। সে বলল, এই ক্ষমতা ব্যবহার করো বিশেষ কিছুর জন্য, এমন কিছুর জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ। এখন টিম ভাবল, আমি প্রথমে এই ক্ষমতা ব্যবহার করব ভালোবাসা খুঁজে পেতে। কিছুক্ষণ পর
টিম সে শার্লট নামে একটি মেয়েকে বাড়িতে নিয়ে আসে। সে তার সাথে 2 মাসের জন্য থাকতে আসে। শার্লট খুব সুন্দরী ছিল এবং টিম সাথে সাথেই তার প্রেমে পড়ে যায়। সে তার মন জয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। যখন শার্লটের চলে যাবার সময় হলো, টিম তার ঘরে গেল এবং তার কাছে তার ভালোবাসার কথা স্বীকার করল। কিন্তু শার্লট বলল, আমি চাই তুমি আমাকে 1 মাস আগে বলতে। যদি সে এই কথা বলতো তাহলে হয়তো কিছু একটা ঘটতে পারত, কিন্তু এই অজুহাত টিমের জন্য কাজ করত না। টিম তৎক্ষণাৎ তার আলমারিতে গেল, 1 মাস ফিরে গেল এবং তারপর একইভাবে শার্লটের কাছে তার ভালোবাসা প্রকাশ করল। এবার শার্লট হেসে বলল, আমি যদি একদিন আগেই প্রশ্নটা করতে পারতাম। এই অজুহাত শুনে টিম বুঝতে পারল যে সে যতবারই অতীতে গেল না কেন, শার্লট তাকে ভালোবাসে না। সে তার হৃদয়ে পাথর রেখে সেই সময়টা মেনে নিল। এমনকি ভ্রমণও কারো হৃদয় পরিবর্তন করতে পারে না। পরের দিন শার্লট চলে গেল এবং কয়েকদিন পরে টিমও লন্ডনে আইন অনুশীলন শুরু করার জন্য চলে গেল এবং সেখানে ভালোবাসা খুঁজে পেতে সে তার বাবার এক বন্ধু হ্যারির সাথে থাকতে শুরু করে, যে 6 মাস ধরে একজন থিয়েটার শিল্পী ছিল। বছরের পর বছর কেটে গেল, কিন্তু টিমের জীবনে কোনো মেয়ে আসেনি। একদিন সে তার এক বন্ধুর সাথে একটি রেস্তোরাঁয় গেল এবং সেখানে মেরির সাথে দেখা করল। তারা দুজনেই কিছুক্ষণ কথা বলতে থাকল। কথোপকথন আরও গভীর হতে লাগল। টিম তাকে তার নাম জিজ্ঞাসা করল। বছরের পর বছর কেটে গেল, কিন্তু টিমের জীবনে কোনো মেয়ে আসেনি। একদিন সে তার এক বন্ধুর সাথে একটি রেস্তোরাঁয় গেল এবং সেখানে মেরির সাথে দেখা করল। তারা দুজনেই কিছুক্ষণ কথা বলতে থাকল। কথোপকথন আরও গভীর হতে লাগল। টিম তাকে তার নাম জিজ্ঞাসা করল। সে নম্বরটা নিল। নম্বরটা দেওয়ার সময় মেরি বলল, আমি আশা করি আবার দেখা হবে। টিম সেই রাতে খুব খুশি ছিল। বাড়ি ফিরে সে দেখতে পেল হ্যারির মেজাজ খুব খারাপ। সে তাকে বলল যে আজ তার একটা নাটক আছে, কিন্তু একজন অভিনেতা সে তার সংলাপ ভুলে গিয়েছিল, যা নাটকটিকে নষ্ট করে দিয়েছিল। পুরো দর্শক বেরিয়ে গিয়েছিল। এখন নাটকটি খুব খারাপ পর্যালোচনা পাবে এবং আমার কাজও নষ্ট হয়ে যাবে। আমার মামার এই অবস্থা দেখে দলটি সিদ্ধান্ত নেয় যে সে তাদের সাহায্য করত। এখন সে কয়েক ঘন্টা আগে এসেছিল এবং অভিনেতাকে সঠিক সময়ে সংলাপটি মুখস্থ করে দিয়েছিল। এবার নাটকটি খুব মসৃণভাবে এগিয়েছিল, যা হ্যারিকে খুব খুশি করেছিল এবং টিমও। মেরির জীবনে আগমনে সে খুব খুশি ছিল, কিন্তু নাটকের রাতের পর যখন সে তার ফোনে মেরির নম্বরটি চেক করে, তখন সে খুব ভেঙে পড়ে। নম্বরটি তার ফোনে ছিল না, কারণ এবার সে মেরির সাথে সেই মুহূর্তটি কাটায়নি। যখন তার মেরির সাথে দেখা করার কথা ছিল, তখন সে অভিনেতাকে তার লাইনগুলো মুখস্থ করতে সাহায্য করছিল। এখন টিম ভাবতে শুরু করল, কিভাবে আমি অতীতে ফিরে যেতে পারি। যদি আমি ফিরে যাই তাহলে কাকার নাটক ব্যর্থ হবে। আমি কিভাবে যেতে পারি? যদি আমি ফিরে যাই তাহলে কাকার খেলা ব্যর্থ হবে। তিনি অসহায় ছিলেন, কারণ দুটি জিনিস একই সাথে ঘটছিল। এখন মেরির সাথে তার কোনো যোগাযোগ ছিল না। একদিন খবরের কাগজ পড়ার সময় তার মনে পড়ল যে মেরি কেট মাস্ককে খুব পছন্দ করে এবং সে একজন শিল্পশিল্পী। টিম তৎক্ষণাৎ মেরি যেখানে কাজ করত সেই গ্যালারিতে চলে গেল এবং 1 সপ্তাহ ধরে প্রতিদিন সেখানে অপেক্ষা করল। 1 সপ্তাহ পরে মেরি ফিরে এলো, কিন্তু যখন টিম তার সাথে কথা বলার চেষ্টা করল, তখন সে তাকে ফিরিয়ে দিল। মেরির জন্য এটি ছিল তার প্রথম সাক্ষাৎ, কিন্তু টিমের জন্য এটি ছিল দ্বিতীয় সাক্ষাৎ। টিম তাকে এবং তার বন্ধুকে কফির জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং তারা উভয়ে কফি টেবিলে কথা বলার সময় সম্মত হয়েছিল। টিম মেরিকে জিজ্ঞাসা করল, তার কি কোনো বয়ফ্রেন্ড আছে? মেরি হেসে উত্তর দিল যে তার 1 সপ্তাহ আগেও একজন বয়ফ্রেন্ড আছে। টিম এই কথা শুনে হতবাক হয়ে গেল এবং বলল যে এটা সম্ভব হতে পারে না। এই প্রশ্নটি মেরিকে খুব ভাবালো। মেরি যখন হাসিমুখে জানাল যে মাত্র 1 সপ্তাহ আগে তার জীবনে কেউ এসেছে, টিমের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে বুঝতে পারল কাকার নাটক বাঁচাতে গিয়ে সে নিজের ভাগ্য বদলে ফেলেছে। 1 সপ্তাহ আগের সেই মুহূর্তটি, যা হওয়ার কথা ছিল তাদের সম্পর্কের শুরু, তা এখন অন্য কারো দখলে। টিম গভীর দীর্ঘশ্বাস ফেলে মেরির চোখের দিকে তাকাল। তার চোখে জল, কিন্তু মুখে মৃদু হাসি। সে আলতো করে বলল, জানি এটা অসম্ভব শোনায়, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে অনেক জনম ধরে চিনি। এমনকি তোমার পছন্দের ওই মাস্কগুলোর পেছনের কারিগরি নিয়েও আমি ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বলতে পারি। মেরি অবাক হল। এই অপরিচিত ছেলেটি কিভাবে তার মনের গহীনের খবর জানে?
মেরি কিছুটা দ্বিধায় পড়ে গেল। টিমের অদ্ভুত আচরণ তাকে অস্বস্তিতে ফেললেও এক অদ্ভুত মায়া কাজ করছিল তার মনে। কয়েকদিন পর টিম সিদ্ধান্ত নিল সে আর অতীতে গিয়ে কাকার ক্ষতি করবে না, বরং সে বর্তমানকেই জয় করবে। সে গ্যালারিতে মেরির প্রিয় শিল্পীর একটি দুর্লভ মাস্কের প্রদর্শনী আয়োজন করতে সাহায্য করল, যার কথা মেরি কেবল মনে মনে কল্পনা করত। প্রদর্শনীর শেষ সন্ধ্যায় মেরি টিমের কাছে এসে দাঁড়াল। মেরি ধীর গলায় বলল, জানি না কেন, কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমার মনে হচ্ছে আমি যেন কাউকে খুঁজছি। আমার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে থাকার সময়ও আমার মনে হয় আমার পাশে অন্য কারো থাকার কথা ছিল। তুমি কি কোনো জাদু জানো? টিম হেসে উত্তর দিল, আমি জাদু জানি না মেরি, আমি শুধু জানি কিছু মুহূর্ত ভুল সময় হারিয়ে গেলেও ভালোবাসা ঠিকই তার পথ খুঁজে নেয়। টিম বুঝতে পারল, যদিও সে অতীত পরিবর্তন করে মেরিকে সেই মুহূর্তে পায়নি, কিন্তু তাদের মধ্যকার সেই কানেকশন সময়কেও হার মানিয়েছে। মেরি তার বর্তমান সম্পর্কের ইতি টেনে টিমের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। টিম জানালার বাইরে তাকিয়ে দেখল কাকার নাটকের পোস্টার বাতাসে উঠছে। নাটকটি সফল হয়েছে। সে মনে মনে ভাবল, সব হারানো মানেই শেষ নয়, মাঝে মাঝে নতুন করে শুরু করার জন্য একটু পথ হারানো প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।